আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমন্ত্রী আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের এক কর্মসূচিতে 1.5 মাস আগে নেওয়ার সিদ্ধান্ত থেকে বিএনপি সরকারকে রাতারাতি সরে আসতে হলো। গত 6 মে সিদ্ধান্ত হয়েছিল জুনের মধ্যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো 15 জুনের মধ্যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার কাজ শেষ হয়েছিল, কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যে সেই সেনাবাহিনীকে ইউনূস সরকারের মতো বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানোর সিদ্ধান্ত কেন নিতে হলো? সরকার এমন সিদ্ধান্তের পর রাজনৈতিক মহল থেকে শুরু করে জনপরিসরে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন উঠেছে, গত 2 বছর ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি দলের অনলাইনে ডাকা কর্মসূচিতে সরকার এতটাই ভড়কে গেল যে ব্যারাকে ফেরা সেনাকে আবার মাঠে ফেরাতে চিঠি দিতে হয়েছে। তাহলে কি আওয়ামী লীগের জনভিত্তি থাকার বাস্তবতাকে সরকারই প্রতিষ্ঠিত করছে? প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ যেখানে সারা দেশে ব্যাপক হারে মিছিল করছে, সেখানে শুধু 6 জেলায় কেন সেনা মোতায়েন করা হচ্ছে? সরকারের দাবি পুলিশের উপর আস্থা আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি আইন শৃঙ্খলার অবনতি হয়নি, এমনকি শুধু এক ঢাকা শহরে 18,000 পুলিশ নামানোর পরও কেন সেনাবাহিনীকে ডাকতে হলো? তাহলে কি সরকার আওয়ামী লীগের গত 1 মাসের মিছিল ও তৎপরতাকে এতটা ভয় পেয়েছে যে কারণে পুলিশ দিয়েও দলটিকে ঠেকানো যাচ্ছে না? আবার 30 জনের পর যদি আওয়ামী লীগ নতুন করে কর্মসূচি দেয়, তাহলে কি সেনাবাহিনীর ব্যারাকে ফেরার স্বপ্ন অধরাই থেকে যাবে? প্রশ্ন উঠেছে, যে দলটির তৎপরতা এবং অনলাইনে ডাকা কর্মসূচি ঠেকাতে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী ডাকতে হচ্ছে, সে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এভাবে আর কতদিন ঠেকিয়ে রাখতে পারবে? আবার জামাত জোটের 11 দল যে কর্মসূচি দিয়েছে, সেখানে যদি বিশৃঙ্খলা হয়, তাহলে সেটিও কি সেনাবাহিনী ঠেকাবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী 23 জুন মঙ্গলবার। 2025 সালের 10 মে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এর জন্য পরদিন অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে নতুন বিধান যোগ করেছিল। বিএনপি সরকার গত 8 এপ্রিল জাতীয় সংসদে সেই সংশোধিত অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করে, ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকে। এর মধ্যে 1 মাস আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়েও দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টে গেছে। পুলিশের ব্যাপক ধরপাকড়ের মাঝেও দলটির নেতা কর্মীরা প্রতিদিনই মিছিল ও শোডাউন করে যাচ্ছে। পুলিশের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মিছিলের সংখ্যা লাগামহীনভাবে বাড়ছে, আবার এই সব মিছিলে জনসমাগম এবং সমর্থন বাড়ছে। এমন পরিস্থিতিতে 23 জুন প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে দলটি ব্যাপক শোডাউন করতে পারে এবং শোডাউনকে ঘিরে নাশকতা হতে পারে এমন আশঙ্কার কথা পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে উঠে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল পুলিশি টহল অভিযান এবং গণগ্রেপ্তার বাড়লে দলটি নেতাকর্মীরা ভড়কে যাবে এবং তারা মাঠে নামবে না। সে লক্ষ্যে পুলিশ গত 1 সপ্তাহ ধরে সাঁড়াশি অভিযান চালিয়ে ব্যাপক গ্রেপ্তারও করেছে। রাজধানী সহ বেশিরভাগ সিটি কর্পোরেশন এলাকায় আওয়ামী লীগের কার্যালয়গুলো পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। 21 জুন ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পুলিশের তৎপরতার কথাও জানানো হয়েছিল। ডিএমপির বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, বিশেষ এই দিন উপলক্ষে রাজধানী জুড়ে 200টির বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ তল্লাশি চৌকি বসানো হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির 18,000-এর বেশি অফিসার ও ফোর্স দায়িত্ব পালন করবে। কিন্তু পুলিশের এমন ঘোষণার মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় গাজীপুরের যুবলীগের নেতা কর্মীদের একটি মিছিলের ভিডিও। রোববার গাজীপুরের ওই মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিতে শোনা গেছে। বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়। এরপরে ঠিক হয় ইউনূসের আমলের মতো সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগ ঠেকানোর কৌশল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠিয়েছে সেনা সদরে। 22 জুন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা 2 থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি পাঠানো হয়।
চিঠিতে সরাসরি বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি করছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জনমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সেনা মোতায়েন কেন করা হচ্ছে সে ব্যাখ্যা সাংবাদিকদের কাছে তুলেও ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার দাবি অনুযায়ী আওয়ামী লীগের তৎপরতা বেড়ে যাওয়ায় দেশের 6 জায়গায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী বলেছেন, যেসব জায়গায় আওয়ামী লীগের তৎপরতা বেড়েছে সে ব্যাপারে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। অথচ গত কয়েকদিন ধরে সরকার ও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতার কোনো আশঙ্কা নেই। তারপরও পুলিশ সতর্ক থাকবে এবং পরিস্থিতি পুরোপুরি সরকার এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে। দেখা যাচ্ছে আওয়ামী লীগের বর্ষপূর্তি কর্মসূচির মাত্র একদিন আগেই সরকার সেনা সদরকে চিঠি দিয়ে বলছে আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন করতে হবে, তাও আবার একদিনের জন্য নয়, পুরো 9 দিনের জন্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগ তাদের বর্ষপূর্তি উপলক্ষে 30শে জুন পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছিল। সে অর্থে আওয়ামী লীগের কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত সরকার সেনাবাহিনীকে মাঠে রাখতে চায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় 9 দিনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েনের জন্য অনুরোধ করা হয়। 22 থেকে 30 জুন ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে সেনা সদস্যরা কাজ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো শুধু সেনা সদস্য নিয়োগই করা হচ্ছে না, সাথে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হচ্ছে। সরকার এমন সিদ্ধান্তের পর রাজনৈতিক মহল থেকে শুরু করে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। প্রথমত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এমনকি তিনি বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বেশ কয়েকবার বলেছিলেন সেনাবাহিনীর কাজ হলো সীমান্তে আর যুদ্ধক্ষেত্রে, সেজন্য তাদের নিয়মিত প্রস্তুতি নিতে হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য ব্যাপক হারে সেনা মোতায়েন করায় বাহিনীটির আসল কাজে ব্যাঘাত করছে। সবশেষ গত 6 মে দৈনিক প্রথম আলো সহ একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মাঠ পর্যায় থেকে সেনাবাহিনীর সব সদস্যকে চূড়ান্ত প্রত্যাহার করতে বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার কারণ হিসেবে বলা হয়, দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করতে করতে সেনা সদস্যরা ক্লান্ত, তাদের বিশ্রামের প্রয়োজন। গত 5 মে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর এটি ছিল কোর কমিটির প্রথম সভা। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হওয়ার কথা ছিল। সিদ্ধান্ত ছিল দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, সেই কমিটির সিদ্ধান্তে মে মাস থেকে ধাপে ধাপে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে নেওয়া হয়। সেই কাজ শেষ হয় 15 জুন। যদি 15 জন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়, তাহলে মাত্র 7 দিনের মধ্যে সেই সেনাবাহিনীকে আবার সিভিল প্রশাসনে ফেরাতে সরকার বাধ্য হলো কেন? স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ইন এইড টু সিভিল পাওয়ার সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে আনার বিষয়টি রুটিন ওয়ার্ক। সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছিলেন, পুলিশের উপর আস্থার অভাব থেকেই আবার সেনাবাহিনীর চাপ পড়লো কিনা। সেই প্রশ্নে মন্ত্রী পাল্টা প্রশ্ন করেছেন, এখানে আস্থাহীনতার প্রশ্ন আসে কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সরকার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল কি না প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে তাদের সব সময় সতর্ক থাকতে হয়। প্রশ্ন হলো, যদি পুলিশের উপর আস্থা থাকে, আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, শুধু এক ঢাকা শহরে 18,000 পুলিশ নামানোর পরও কেন সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর মাত্র 7 দিনের মধ্যে আবার ডাকতে হচ্ছে? তাহলে কি সরকার আওয়ামী লীগের গত 1 মাসের মিছিল ও তৎপরতাকে এতটা ভয় পেয়েছে যে কারণে পুলিশ দিয়েও দলটিকে ঠেকানো যাচ্ছে না?
প্রশ্ন উঠেছে, যে দলটির তৎপরতা এবং অনলাইনে রাখা কর্মসূচি ঠেকাতে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী ডাকতে হচ্ছে, সে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কতদিন ঠেকিয়ে রাখতে পারবে? সরকার শুধু সেনাবাহিনীকে ডাকছেই না, সাথে বিচারিক ক্ষমতাও দিয়ে মাঠে নামাচ্ছে। ইউনূস সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ৮ দফায় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়িয়েছিল। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে 2024 সালের 19 জুলাই কারফিউ জারি করে সেনা নামিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু আওয়ামী লীগের পতনের পর ইউনূস সরকার কখনোই সেনাবাহিনী ব্যারাকে ফেরার অনুমতি দেয়নি, বরং অন্তর্বর্তী সরকার ওই বছরের 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়। সবশেষ মেয়াদ বাড়ানো হয়েছিল গত বছরের 11 নভেম্বর। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 12 নভেম্বর থেকে 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছিল সরকার। তারপর থেকে সেনাবাহিনী মাঠে থাকলেও বিচারিক ক্ষমতা ছিল না। ফৌজদারি কার্যবিধির 17টি ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এসব ধারায় গ্রেপ্তার ও গ্রেপ্তার আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি, অসদাচরণ ও ছোটখাটো অপরাধের জন্য মুচলেকা আদায়, মুচলেকা থেকে অব্যাহতি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা পাবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ফৌজদারি কার্যবিধির যে 17 নম্বর ধারায় সেনা কর্মকর্তাদেরকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে এসব নির্বাহী হাকিমরা জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসকের অধীনে থাকার কথা বলা আছে। প্রশ্ন উঠেছে, সরকার কেন শুধু 6 জেলার জন্য সেনাবাহিনীকে ব্যারাক থেকে ডেকে আনছে, বাকি 58 জেলার তাহলে কি হবে? ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেখা যাচ্ছে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবার 30 জুনের পর আওয়ামী লীগ যদি নতুন করে কর্মসূচি দেয়, তাহলে তখন সরকার কি করবে? আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, আগস্ট মাসকে কেন্দ্র করে বড় আকারে কর্মসূচি নিয়ে হাজির হতে চায় দলটি। যদি তাই হয়, তাহলে কতদিন সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে সরকার? আবার মাঠে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সিভিল পাওয়ার যে যথেষ্ট নয়, সেটির সহজ স্বীকারোক্তি হলো হঠাৎ করে সেনা মোতায়েন। এটা সরকারের চিঠিতে এক অর্থে স্বীকারও করে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে 30 জুনের মধ্যে আওয়ামী লীগকে কি নির্মূল করা যাবে? যদি না করা যায়, তাহলে কি বছরের পর বছর ধরে ইন এইড টু সিভিল পাওয়ারের বন্দোবস্ত বহাল রাখতে হবে? আবার সেনাপ্রধান গত 2 বছর ধরে ব্যারাকে ফিরে যাওয়ার যে তাগাদা দিয়েছিলেন, সেটির কি হবে? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইউনূস আমলে 206টি সেনা ক্যাম্প ছিল সারা দেশে। নতুন করে কয়টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে? নতুন করে এইড টু সিভিল পাওয়ার পর কি সেনাপ্রধানের সেই চাওয়ার মৃত্যু ঘটলো? চলতি বছরের 21শে মে কুমিল্লা সেনানিবাসের এক অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে। এদিকে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেওয়া হলেও সেনাবাহিনী এর প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিয়েছে সেটি জানানো হয়নি। কারণ এর আগে ইউনূসের আমলে সেনা মোতায়েনের ব্যাপারে আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হতো, কিন্তু এবার এখনো পর্যন্ত আইএসপিআর এর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, বাহিনীটি রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে চায় না। বিশেষ করে ইউনূসের আমলে গোপালগঞ্জে ইউনূসের মিত্র এনসিপি নেতাদের বাঁচাতে গিয়ে নিরীহ মানুষের উপর গুলি চালানোর ঘটনায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল। আবার ঢাকায় জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদের নেতাদের উপর লাঠিচার্জের ঘটনায় সমালোচিত হয়েছিল। কিন্তু নির্বাচিত সরকারের নতুন সিদ্ধান্তে সেনাবাহিনী কি করবে? আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সেনাবাহিনীকে আবার কত দিন, কত মাস কিংবা কত বছরের জন্য সিভিল প্রশাসনে থাকতে হবে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। একটা সময় ছিল যখন ওয়াশিংটন থেকে আসা একটা ধমকে মধ্যপ্রাচ্যের বাগা বাগা দেশের রাষ্ট্রনেতারা
তটস্থ হয়ে থাকতেন। আমেরিকার অঙ্গুলি হেলনে ঠিক হতো কার গদিতে কে বসবে, কোথায় বোমারু বিমান উড়বে, আর কোথায় তেলের দাম কি হবে। কিন্তু সময় বদলেছে। আজ মধ্যপ্রাচ্যের মাটিতে খোদ আমেরিকা নাস্তানাবুদ হচ্ছে। যে ইরানকে একঘরে করে ভাতে মেরে ধ্বংস করার ছক কষা হয়েছিল, সেই ইরান আজ বশ্যতা স্বীকার তো করেইনি, উল্টে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে একেবারে সমানে সমানে টক্কর দিয়ে যাচ্ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে আমেরিকার ইতিহাসের অন্যতম দাপুটে প্রেসিডেন্ট বলে দাবি করেন, তিনি আজ বাধ্য হয়ে যুদ্ধবিরতির পথে হাঁটছেন। শুধু তাই নয়, আমেরিকার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলও আজ আর ট্রাম্পের কথা শুনছে না। তারা নিজেদের খুশি মতো এবং নিজেদের সুবিধা মতো লেবাননে এবং ইরানে আক্রমণ চালিয়ে যাচ্ছে, আমেরিকার কথাকে থোড়াই কেয়ার করে। আমেরিকা যে মধ্যপ্রাচ্যে এমন চরম দুর্দশায় পড়বে তা কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারেনি। আজ আমরা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব ঠিক কি কারণে মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকার এই বেহাল দশা, সংঘাতের এই ধ্বংসযজ্ঞে কার কত ক্ষতি হলো, আর কেনই বা ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে এই যুদ্ধ থামাতে মরিয়া হয়ে গেছেন। বিশ্লেষণের শুরুতেই আমাদের তাকাতে হবে ইরানের দিকে। আমেরিকা ভেবেছিল 28 ফেব্রুয়ারি তারিখে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর সামরিক হুমকি দিয়ে তারা তেহরানকে নতজানু করতে পারবে। 4 দিনের যুদ্ধ, বড়জোর 1 সপ্তাহ। আজ কত মাস হয়ে গেল? বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। ইরান শুধু নিজেদের সামরিক শক্তি বাড়ায়নি, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তারা এমন একটি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের বলয় তৈরি করেছে যা আজ আমেরিকার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইরাক, সিরিয়া, লেবানন থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এই প্রতিরোধ বলয় আজ সরাসরি ইসরায়েল এবং আমেরিকার স্বার্থে আঘাত হানছে। যখনই ইসরায়েল বা আমেরিকা ইরানের ওপর আঘাত এনেছে, ইরান তার যোগ্য জবাব দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের আকাশে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমের যুদ্ধ বিমান উঠতে পারবে না। ইরানের এই সমানে সমানে টক্কর দেয়া আমেরিকার সমীকরণ একেবারে উল্টে দিয়েছে। কিন্তু দর্শক বন্ধুরা, এই ভূরাজনৈতিক দাবার বোর্ডে সবচেয়ে বেশি মূল্য চোকাচ্ছে সাধারণ মানুষ। কথায় তো আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। পরাশক্তিগুলোর এই ক্ষমতার লড়াইয়ে গাজা এবং লেবানন আজ কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চলুন পরিসংখ্যানের দিকে নজর দেয়া যাক, কারণ সংখ্যা তো কখনো মিথ্যে কথা বলে না। প্রথমে আসি গাজার কথা। এটা একটু পিছিয়ে গিয়ে ধরতে হবে সেই 2023 সালের 7ই অক্টোবর। সেদিন থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজায় যে ধ্বংসলীলা চলেছে তাকে আধুনিক ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর মানবিক বিপর্যয় হিসাবে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এখনো পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় অন্তত 72,760 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা 95,000 ছাড়িয়ে গেছে। এমনকি আন্তর্জাতিক চাপে যখন কাগজে কলমে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তারপরেও ইসরায়েলি হামলায় সেখানে 871 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ শান্তি সেখানে কেবলই একটি প্রহসন। গাজার অবকাঠামোর দিকে তাকালে শিউরে উঠতে হয়। বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের তথ্য বলছে গাজায় অবকাঠামোগত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $18.5 বিলিয়ন।
এই অঙ্কটি কত বড় জানেন? এটি 2022 সালে পশ্চিমা তীর ও গাজার সম্মিলিত জিডিপির 97% সমান। গাজার প্রায় 62% বাড়িঘর, যার সংখ্যা প্রায় 2,90,820টি, সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার 88% পানির উৎস এবং 100% পানি লবণমুক্তকরণ প্ল্যান্ট আজ ধ্বংসপ্রাপ্ত। গাজার মোট কৃষি জমির অর্ধেকের বেশি আজ বিষাক্ত এবং ব্যবহারের অযোগ্য। পুরো গাজা উপত্যকায় আজ প্রায় 40 মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমে আছে। জাতিসংঘ বলছে এই ধ্বংসস্তূপ সরাতেই সময় লাগবে অন্তত 15 বছর। এবার তাকান লেবাননের দিকে। ইসরায়েল এখন গাজার সেই একই ডক্ট্রিন বা কৌশল লেবাননের দক্ষিণাঞ্চলে প্রয়োগ করছে। তাদের লক্ষ্য একটাই, বেসামরিক জনগণকে উচ্ছেদ করে পুরো এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করা, যাতে সেখানে আর কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে। নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 2,988 জন মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 9,210 জনেরও বেশি। ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে লেবাননে 7.5 লাখেরও বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। যুদ্ধবিরতির আলোচনা চললেও লেবাননের মাটিতে ইসরায়েলি ট্যাঙ্কের গর্জন থামেনি। তবে যুদ্ধে ক্ষতি শুধু গাজা বা লেবাননের হয়নি। যারা এই যুদ্ধের মূল কুশীলব, সেই ইরান, ইসরায়েল এবং খোদ আমেরিকার ক্ষতির খতিয়ান নেহাত কম নয়। ইরানের দিকে তাকালে আমরা দেখতে পাই ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় তাদের সামরিক কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ইরানে এখনো পর্যন্ত 1,444 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অসংখ্য শিশুও রয়েছে। আহত হয়েছেন 18,551 জন। পেন্টাগনের দাবি অনুযায়ী আমেরিকার বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% এবং পারস্য উপসাগরে তাদের নৌবাহিনীর 90% সক্ষমতা ধ্বংস করা হয়েছে। ইরানের 13,000-এরও বেশি কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে, যার মধ্যে তাদের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্গ দ্বীপও রয়েছে। এটি ইরানের অর্থনৈতিক নীতির জন্য একটি মারাত্মক ধাক্কা। কিন্তু এর পাল্টা হিসাবে আমেরিকাকেও চরম মূল্য চোকাতে হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আমেরিকা সরাসরি কোনো যুদ্ধ ঘোষণা না করলেও মধ্যপ্রাচ্য জুড়ে থাকা তাদের সামরিক ঘাঁটিগুলোতে ইরান এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত 13 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। নিখোঁজ সেনা উদ্ধারের মতো শ্বাসরুদ্ধকর অভিযানগুলোতে আমেরিকাকে তাদের একাধিক অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার হারাতে হয়েছে। থিঙ্ক ট্যাঙ্কগুলোর প্রতিবেদন বলছে ইরানের মিসাইল ও ড্রোন হামলায় আমেরিকার যে বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে তার আর্থিক মূল্য প্রায় 1.9 বিলিয়ন ডলার বা 190 কোটি ডলার। এর মধ্যে শুধু যুদ্ধের প্রথম 2 সপ্তাহে 800 মিলিয়ন ডলারের মার্কিন সম্পদ ছাই হয়ে গেছে। ক্ষতি থেকে রেহাই পায়নি ইসরায়েলও। পুরো সংঘাতে তাদের 2000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া ইসরায়েলের ইহুদি মারা গেছেন 2000-এর বেশি। এছাড়া 7,600-টির বেশি বিমান হামলা পরিচালনা করতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে চরম চাপ সৃষ্টি হয়েছে। ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের বহু সামরিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে, যা তাদের বহু বিজ্ঞাপিত আয়রন ডোম প্রতিরোধ ব্যবস্থাকে
প্রশ্নের মুখে ফেলেছে। এমনকি মধ্যপ্রাচ্যে আমেরিকার যে জোটভুক্ত দেশগুলো রয়েছে তারাও এই যুদ্ধের আঁচ থেকে বাঁচতে পারেনি। সংযুক্ত আরব আমিরাতে 3 জন, ইরাকে 2 জন এবং কুয়েতে 1 জন নিহত হয়েছেন। কাতার, ওমান ও বাহরিনে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। মিত্র দেশগুলোর অর্থনীতি এবং অবকাঠামোগত এই ক্ষতির কারণে আমেরিকার উপর চাপ বাড়ছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই পুরো ছবিটা আমাদের একটা রূঢ় বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। আর এখানেই আসে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ। ট্রাম্প কেন এত মরিয়া হয়ে এই যুদ্ধ থামাতে চাইছেন? এর পেছনে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক বাধ্যবাধকতা কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তার মূল মন্ত্র ছিল আমেরিকা ফার্স্ট, আমেরিকা সবার উপরে। তিনি বিদেশের মাটিতে অর্থ ও সৈন্য ক্ষয় করার ঘোর বিরোধী। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা মানেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের চরম অনিশ্চয়তা। আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে এমনিতেই মুদ্রাস্ফীতির চাপ রয়েছে। তেলের দাম বাড়লে তা নিয়ন্ত্রণ করা ট্রাম্পের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, আমেরিকা যখন মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে আটকে আছে, ঠিক সেই সুযোগে চীন এবং রাশিয়া বিশ্বমঞ্চে নিজেদের প্রভাব বহুগুণ বাড়িয়ে চলেছে। ট্রাম্প খুব ভালো করেই জানেন আমেরিকার আসল লড়াইটা বেইজিং এর সঙ্গে, তেহরানের সঙ্গে নয়। মধ্যপ্রাচ্যে আটকে থাকলে এশিয়ায় আমেরিকার প্রভাব শেষ হয়ে যাবে। তৃতীয়ত, ইসরায়েলের বেপরোয়া একগুঁয়েমি। ঐতিহাসিকভাবে ইসরায়েল সব সময় আমেরিকার কথা শুনে চললেও বর্তমানে পরিস্থিতি একেবারেই আলাদা। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ওয়াশিংটনের কোনো তোয়াক্কা না করে একতরফাভাবে লেবানন এবং ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন বারবার ইসরায়েলকে সংযত হওয়ার বার্তা দিচ্ছে, কিন্তু ইসরায়েল নিজেদের অভ্যন্তরীণ রাজনীতির বাধ্যবাধকতা এবং নিজেদের সুরক্ষিত রাখতে, আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে ট্রাম্পের সেই বার্তাকে সম্পূর্ণ উপেক্ষা করছে। মিত্র দেশের এই অবাধ্যতা আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার দুর্বলতাকেই প্রকট করে তুলছে। ট্রাম্প বুঝতে পারছেন ইসরায়েলের এই একগুঁয়েমির কারণে যে কোনো সময় আমেরিকা সরাসরি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আর তেমনটা ঘটলে হাজার হাজার মার্কিন সেনার জীবন বিপন্ন হবে, যা ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের কফিনে শেষ পেরেক পুঁতে দিতে পারে। সারা বিশ্ব দেখছে যে আমেরিকা তার মিত্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ওদিকে পশ্চিমা শক্তিরা তারা কেউ এসে আমেরিকার পাশে দাঁড়াচ্ছে না, আবার ইরানকেও থামানো যাচ্ছে না। এই হারানো ভাবমূর্তি ফেরাতে ট্রাম্পের কাছে একটি কূটনৈতিক চুক্তি বা যুদ্ধবিরতি ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। তাই ট্রাম্প এখন এক প্রকার বাধ্য হয়েই মধ্যস্থতার পথে হাঁটছেন। পর্দার আড়ালে ওমান বা কাতারের মতো দেশগুলোর মাধ্যমে তেহরানের সঙ্গে আলোচনা চলছে। ট্রাম্প বুঝতে পেরেছেন কেবল পেশি শক্তি বা সামরিক দম্ভ দিয়ে এই জটিল সমস্যার সমাধান নয়। দর্শক বন্ধুরা, এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি নতুন বিশ্ব ব্যবস্থার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। একদিকে বিশ্বের দিন শেষ হয়ে আসছে, এক মেরু বিশ্বের দিন, মানে শুধু আমেরিকাই আছে আর কেউ নেই, এটা শেষ হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে ঠান্ডা যুদ্ধ ছিল। সোভিয়েতের পতনের পর আমেরিকা গোটা বিশ্বকে শাসন করছে। সেই দিন শেষ হতে চলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে ইরান
আজ প্রমাণ করেছে যে প্রবল রাজনৈতিক সদিচ্ছা, কৌশলগত ধৈর্য এবং জনগণ সঙ্গে থাকলে পরাশক্তির চোখে চোখ রেখে লড়াই করা সম্ভব। অন্যদিকে ট্রাম্পের মতো একজন দাপুটে নেতাকে আজ পরিস্থিতির শিকার হয়ে আপোষের পথে হাঁটতে হচ্ছে। ইসরায়েলের স্বাধীন আগ্রাসী পদক্ষেপ এবং ইরানের অনড় অবস্থান, এই দুয়ের জাঁতাকলে পড়ে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি আজ একেবারে মুখ থুবড়ে পড়ার জায়গায় এসে দাঁড়িয়েছে। আগামী দিনে এই ভূ রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, আমেরিকার ক্ষমতা কতটা সংকুচিত হয় এবং গাজা ও লেবাননের মজলুম মানুষেরা কবে প্রকৃত শান্তি ফিরে পায়, সেটা দেখার জন্যই এখন গোটা বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক, আমেরিকা কি সত্যি মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য চিরতরে হারিয়ে ফেলছে? ট্রাম্প কি পারবেন ইসরায়েলকে নিয়ন্ত্রণে এনে একটি স্থায়ী শান্তি চুক্তি করতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকের এই গভীর বিশ্লেষণটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ক্যালকাটা ডায়ালগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভূ রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ নিয়ে চলে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।